সুপ্রিয় দর্শক, আমরা প্রায়শই শুনে থাকি ক্যান্সার হ্যাজ নো আনসার, অর্থাৎ ক্যান্সারের কোনো আনসারই হয় না। তো আমরা আজকের এই অনুষ্ঠানে একটা নির্দিষ্ট ক্যান্সার নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে স্তন ক্যান্সার, এবং আমরা জানার চেষ্টা করব আসলে এর আনসার আছে কি নেই এবং থাকলে সেটা কতখানি। প্রিয় দর্শক, সেই সাথে আমরা জেনে নিব যে ক্যান্সারের আনসার দিতে হলে, মানে জুৎসই একটি আনসার দিতে হলে আপনার কি কি প্রস্তুতি থাকা প্রয়োজন। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে আজ এই বিষয়ে কথা বলার জন্য, দ্যাট ইজ স্তন ক্যান্সার প্রিভেনশন এন্ড ট্রিটমেন্ট, স্তন ক্যান্সার প্রতিরোধ এবং চিকিৎসা, এই ব্যাপারে কথা বলার জন্য আমাদের আজকে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ হাবিবুল্লাহ তালুকদার রাস্কিন, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ক্যান্সার ইপিডেমিওলজি বিভাগ, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল। এবং আরো উপস্থিত আছেন ডাক্তার তপেশ কুমার পাল, সহযোগী অধ্যাপক ও কনসালটেন্ট সার্জিক্যাল অনকোলজি, ডেল্টা মেডিকেল কলেজ ও হাসপাতাল। আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা অনেকেই জেনে থাকবো যে এই অক্টোবর মাসটিকে সারা পৃথিবী ব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা মাস হিসেবে ঘোষণা করা হয়েছে। তো আজকের আলোচনা প্রাসঙ্গিকভাবেই আমরা এই বিষয়েই রাখছি। তো আপনারা যে কোনো সময় আমাদের ফোন করতে পারেন, আমাদের স্ক্রলে দেখানো নাম্বারে, একটু পরপরই আপনারা এই নাম্বারটি দেখে থাকবেন। এবং আপনাদের যদি আরো কোনো জিজ্ঞাসা থাকে, কোনো মতামত বা কিছু জানবার থাকে, তাহলে আপনারা আমাদের ফেসবুক পেজে লগ ইন করতে পারেন। সেটি হচ্ছে ভালো থাকুন, VALO, তারপর একটি স্পেস, দেন THAKUN। এই পেজে আপনি মতামত জানাতে পারেন। চলে যাচ্ছি মূল অনুষ্ঠানে। স্যার, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, সেটি হচ্ছে যে আমরা জানি যে গত 10 অক্টোবর পালিত হলো বিশ্ব স্তন ক্যান্সার সচেতনতা দিবস। এটি আমাদের দেশে সম্ভবত অনেক মানে আয়োজন করেও পালিত হলো। তো আপনার কাছে আমার জানার বিষয় সেটি হচ্ছে যে এই দিবসে, প্রতিটি দিবসেরই তো একটা মেসেজ থাকে যেটা আমরা আমাদের দর্শকদের জানাতে চাই। এই দিবসের কি মেসেজ ছিল? ধন্যবাদ। আসলে সারা বিশ্বে অক্টোবর মাস পুরোটাই পালিত হয় স্তন ক্যান্সার সচেতনতা মাস হিসাবে, এবং আমরাও বাংলাদেশে গত অনেক বছর, প্রায় 2006-07 সাল থেকে আমরা বিক্ষিপ্তভাবে বিভিন্ন সংগঠন পালন করছিলাম। আচ্ছা। কিন্তু আমার মনে হলো যে, আমার এক পর্যায়ে গিয়ে মনে হলো যে 2013 সালে যে আমরা যে বোধহয় ঠিক ওইভাবে সাধারণ মানুষকে মানে একটা নাড়া দেওয়া, যে তাদেরকে একটা এই স্তন ক্যান্সারের যে ভয়াবহ দিক বা এর যে প্রতিরোধের যে সুযোগ, এগুলি নিয়ে আমরা খুব বেশি নাড়া দিতে পারছি না, যে বিক্ষিপ্ত অনুষ্ঠান করে আর কি। তো আমরা ভাবলাম তাহলে একটা দিন আমরা ঠিক করি, যেদিন আমরা সবাই এক প্ল্যাটফর্মে দাঁড়াবো, আমাদের যত সংগঠন আমরা কাজ করি, তারই ফলশ্রুতি এই স্তন ক্যান্সার সচেতনতা দিবস। পৃথিবীর আরো অনেক দেশে এই মাসের পাশাপাশি একটি দিবস পালন করে, তারা এক এক দিন এক এক তাদের সুবিধা মতো। আমরা বাংলাদেশে 10 অক্টোবরকে স্তন ক্যান্সার সচেতনতা দিবস হিসাবে পালন করে আসছি সম্মিলিতভাবে 2013 সাল থেকে। আমাদের এখন পর্যন্ত আমরা একটা জিনিসকে, একটা স্লোগানকে বা একটা প্রতিপাদ্যকে হাইলাইট করার চেষ্টা করছি, সেটা হলো যে জেগে উঠুন, জেনে নিন। আচ্ছা। মানে এই যে আমাদের মহিলারা যে জানেন না তার নিজের শরীর সম্পর্কে, স্তন ক্যান্সার কেন হয়, কি হয়, একটা বলছি এই বিষয়টা নিয়ে তারা একটু নিজেরা জেগে উঠবেন এবং জেনে নিন, এবং অন্যদেরকেও জানান। অবশ্যই স্তন ক্যান্সার এক নীরব ঘাতক, তেমনি সঠিক সময় শনাক্ত হলে যার প্রতিকার সম্ভব। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই মেসেজটা নিয়ে আমরা কথা বলছি প্রায় 2013 সাল থেকে। আর আগের থেকে তো চলছে কাজ 2006 সাল থেকে। আমি জানি যে আপনি বাংলাদেশ প্রধান সমন্বয়কারী বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম। তো আপনি মোটামুটি মানে সেই এর থেকেই এই ব্যাপারটিকে জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই জিনিসগুলোর উপর হাইলাইট করছিলেন, আমরা বুঝতে পারছি। তারপরে যে জিনিসটা আপনার কাছে জানতে চাই সেটা হচ্ছে যে স্তন ক্যান্সার সম্বন্ধে অনেক কিছু অনেকভাবে অনেকেই জানে, কিন্তু মূল যে বেসিক ব্যাপারটা আসলে স্তন ক্যান্সারটা কি, সেটা যদি দর্শকদের বলেন। ধন্যবাদ। স্তন ক্যান্সার শরীরের অন্য ক্যান্সারের মতোই শরীরের যে কোনো স্থানে যদি অস্বাভাবিক কোষ বিভাজনের ফলে যদি কোনো একটা চাকা, পিণ্ড বা এরকম আমরা ইংরেজিতে বলি লাম্প, এরকম কিছু সৃষ্টি হয়, তাকে আমরা বলি প্রথমত টিউমার। তো টিউমার তার বৈশিষ্ট্য অনুযায়ী দুই রকম, অনেক নাম আছে, কোন অর্গানে হয় সেই অনুযায়ী, কিন্তু বৈশিষ্ট্য অনুযায়ী দুই রকম। একটা হলো বেনাইন টিউমার বলি আমরা ডাক্তাররা, যে অক্ষতিকারক বা কম ক্ষতিকারক টিউমার, যেখানে উৎপত্তি হয় যে টিস্যুতে বা যে অর্গানে, ওইখানেই বড় হয়, আশেপাশের কোনো স্ট্রাকচার বা দূরবর্তী কোনো অর্গান বা কোনো গ্ল্যান্ড বা লিম্ফ নোড যেগুলি বলি, সেগুলিকে এগুলি আক্রান্ত করে না। এই জন্য আমরা বলছি এটাও অ্যাবনর্মাল বাট একটু কম ক্ষতিকারক টিউমার, বেনাইন টিউমার। আরেকটা গ্রুপের টিউমার যেটাকে আমরা ম্যালিগন্যান্ট টিউমার বলি, এর বৈশিষ্ট্য হলো যেখানে জন্ম হবে
শুরু হবে, সেই টিস্যু থেকে আস্তে আস্তে তার আশেপাশের যে টিস্যুগুলোকে আক্রান্ত করবে। এবং আমাদের শরীরে যে লিমফেটিক ড্রেনেজ আছে, আমরা যারা সায়েন্স পড়েছি, যে লসিকা নালী, লসিকা গ্রন্থি মানে সৃষ্টিকর্তা একটা পাহারাদারের মতো বিভিন্ন জায়গায় কিছু গ্রুপ বসায় রাখছে, যেরকম পাহারা দেওয়ার জন্য গ্ল্যান্ড বলি আমরা, লিম্ফ নোড। এগুলি কাজ হলো কোনো ফরেন বডি আসলে, পার্টিকেল আসলে তাকে বাধা দেওয়া। যদি বাধা দিতে পারে তো ভালো, না দিতে পারলে নিজেই আক্রান্ত হয়ে যায়, তখন ফুলে যায়। তার আগ পর্যন্ত কিন্তু আমরা কখনো পালপেট করতে পারি না। তো এইভাবে যেমন ছড়িয়ে যায় এবং রক্ত প্রবাহের মাধ্যমে মিশে গিয়ে এটা শরীরের দূরবর্তী কোনো অঙ্গ প্রত্যঙ্গকে আক্রান্ত করতে পারে। এই যে তিনটা বৈশিষ্ট্য বললাম এই ম্যালিগন্যান্ট টিউমারের, এবং শরীরের যে কোনো জায়গার ম্যালিগন্যান্ট টিউমারকে আমরা সহজ কথায় বলি ক্যান্সার। কাজেই স্তন ক্যান্সারের বেলায় একই কথা, যে টিউমার এখানে বেনাইন টিউমার হয়, আবার ম্যালিগন্যান্ট টিউমার বা ক্যান্সার হয়। সেটাই। এবং সাধারণত দর্শকদের যদি পরিষ্কার করে বলি, আমরা খুব ভালোভাবে স্যার অনেক চমৎকারভাবে বুঝিয়ে দিয়েছে, তারপরেও আবার বলছি যে সব ধরনের ক্যান্সারই টিউমার, কিন্তু আবার সব টিউমারই ক্যান্সার নয়। ব্যাপারটা হচ্ছে যে টিউমার যখন হচ্ছে, সেটা যখন নানান দিকে ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে, তখন আমরা তাকে বলছি ক্যান্সার। তো এই স্তন ক্যান্সারের ব্যাপারে স্যারের কাছ থেকে আমরা প্রাথমিক যে ধারণা সেটুকু নিয়ে নিলাম। এবার স্যার আপনার কাছে জানতে চাচ্ছি যে স্তন ক্যান্সার তো আমরা চাচ্ছি সচেতনতা তৈরি হোক, কিন্তু কিভাবে সেটা হবে? অর্থাৎ কোন কোন সিমটম বা কোন কোন সাইন দেখে পেশেন্টের মনে হবে যে হ্যাঁ এখানে টিউমার হতে পারে বা ক্যান্সার হতে পারে? প্রথমত যে ব্রেস্টের অস্বাভাবিক কোনো পরিবর্তন, দুইটা স্তনের ভিতর কোনো একটা স্তনে যদি কোনো চেঞ্জ আসে, কোনো পরিবর্তন আসে, কখনো কোনো চাকা আসে, সেই চাকাই প্রথম সৃষ্টি করবে যে হ্যাঁ আমার ভিতরে কিছু একটা হচ্ছে। তারপরে এর সাথে থাকে যে তার নিপল দিয়ে কোনো ডিসচার্জ, এটা ব্লাড স্টেন হইতে পারে অথবা অন্য কোনো স্টেন হইতে পারে, ব্লাডি মেনলি। আর সাথে সাথে বগলতলায় চাকা সার যেটা বললেন, এটা হচ্ছে প্রাথমিক। কিন্তু বইপত্র কিংবা সবাই আমরা যেটা জানি যে চামড়া কুচকায় যাওয়া, নিপল ক্ষত হওয়া, এগুলা কিন্তু অ্যাডভান্স। তো যদি আমি বলি যে হ্যাঁ প্রাথমিক অবস্থাতে আমাকে ধরতে হবে, অবশ্যই অবশ্যই চাকা যখন তৈরি হবে তখনই ধরা উচিত, এবং যত ছোটতে হবে তত ভালো, এবং বগলতলাতে যাওয়ার আগে যদি আমি ডিটেক্ট করতে পারি সেটা আরো ভালো। আরো ভালো। দর্শক, আমরা আরো একটা জিনিস জানতে পারলাম, সেটা হচ্ছে যে স্তনে যদি অস্বাভাবিক কোনো গ্রোথ, অস্বাভাবিক না, যদি কোনো বিন্দুমাত্র কোনো চাকার মতো মনে হয়, তখনই আপনার উপযুক্ত সময় হচ্ছে ডাক্তারের কাছে যাবার। কারণ ওই সময়টাই সবচেয়ে ভালো যে আমরা আর্লি, একেবারে প্রাথমিক অবস্থায় ব্যাপারটা ধরতে পারি। আমি বোধহয় ঠিক কথাই বলছি। তারপরে যেটা জানতে চাচ্ছি, অনেক সময়ই দেখা যায় আমাদের কাছে রোগীরা আসে যারা হয়তো চাকা আছে বা ব্যথা আছে, কিন্তু বলতে চাচ্ছে যে আমি পরীক্ষা করাবো না যদি কিছু ধরা পড়ে। তো এরকম একটা ভয় শঙ্কা কাজ করে যে যদি কিছু ধরা পড়ে, তো এই যদি কিছু ধরা পড়াটা কতখানি উপকার হবে রোগীর জন্য সেটা যদি বলেন। সত্যি কথা বলতে যে প্রত্যেকটা মানুষেরই সুইয়ের খোঁচার একটা ভয় আছে, আর দ্বিতীয় ভয়টা হচ্ছে সার্জারি না করা, যার ফলশ্রুতিতে বিভিন্ন জন কিন্তু এই যে আমাদের যে চিকিৎসার পদ্ধতি, সেই পদ্ধতি থেকে ডাইভার্ট হয়ে যায়, কবিরাজি, হোমিওপ্যাথি, বিভিন্ন রকম যায়। তো আমি বলবো না, ভয় পাওয়ার কিছু নাই। ব্রেস্ট ক্যান্সার কিন্তু মারাত্মক, স্যার বলছে, মানে অনেক ক্ষতি করে ফেলতে পারে, কিন্তু যদি আগে ভাগে আমি ধরতে পারি অ্যাজ একদম নর্মাল পারসন, সে কিন্তু ভালো থাকতে পারবে। আমি সেটা এই কথাগুলো আনি মাঝে মধ্যে, যে ডায়াবেটিস, ব্লাড প্রেশার, শ্বাসকষ্টের রোগ মানুষকে কিন্তু অনেক সময় মেরে ফেলে, বিকলাঙ্গ করে, কিন্তু ব্রেস্ট ক্যান্সারের মানুষ একদম সুন্দরভাবে বাঁচতে পারবে যদি আর্লি অবস্থায় তাকে ডায়াগনোসিস করা যায়। তো আমার কথা হচ্ছে যে সুইয়ের মাধ্যমে ছড়ায় না, কাটার মাধ্যমেও ছড়ায় না। অতএব আপনাকে চিকিৎসা নেওয়ার জন্য অবশ্যই ডিটেকশনের জন্য সুইয়ের খোঁচার দরকার আছে, এবং যদি দরকার হয় তার চাইতে বড় কিছু হয়তো বা বায়োপসি বলি আমরা, সেটারও দরকার আছে। আচ্ছা, আমরা এই বিষয়ে আরো বিস্তারিত আপনার কাছে জানবো। আমাদের একটা ফোন এসেছে, সেই ফোনটি নিচ্ছি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক বলুন। আমি মোহাম্মদ মমিনুর রহমান বলছিলাম যশোর থেকে। জি দর্শক বলুন। আমার মায়ের হচ্ছে স্তন ক্যান্সার ধরা পড়ছে হচ্ছে 2015-তে। আচ্ছা, সেপ্টেম্বর হচ্ছে অপারেশন হয়েছে। এটা হচ্ছে ইন্ডিয়ায় এসএসকেএম হাসপাতাল, শেখ সুখনারায়ণ হসপিটালে, জি হাসপাতাল আর কি। যেটা এখন কেমো হয়ে গেছে 8টা, রিও চলবে আর কি। এখন যে সমস্যাগুলো হচ্ছে, ওই নিঃশ্বাস নিতে গেলে বুকে ব্যথা, প্রচুর মেরুদণ্ডে বুকের দিকে ব্যথা। আচ্ছা, খুব ব্যথা হচ্ছে। তা এইটা আর কি ট্রিটমেন্টটা আমাদের কন্টিনিউ করতে হবে, লেন্দি হলে। যে রেডিওথেরাপি এটা কতদিন নিয়েছেন, কয়টা সাইকেল নিয়েছেন আপনি? এখন আমাদের ডেট ছিল, এখন ঈদের আগে ডেট ছিল, আমরা যেতে পারি নাই। এখন আমরা হচ্ছে 16 তারিখে যাব, আবার 20টা রে দিয়ে বলেছে, কেমো 8টা হয়ে গেছে। আচ্ছা,
ঠিক আছে, এখন আপনার জিজ্ঞাসা কি এই অবস্থায় কন্টিনিউ করা উচিত কি উচিত না, এটা কন্টিনিউ করতে? এখন আমার কি কি সমস্যা হয় একটু কাইন্ডলি যদি আমি আমার কাছে দিচ্ছি, একটু আমি আমার কাছে ফোনটা দিব, আম্মা পাশে আছে। দর্শক ভালো হয় যদি আপনি সামারাইজ করে আমাদের বলে ফেলেন, যেহেতু আমাদের সময় একটু সংক্ষেপ। বল, বুকে বুকে কি কি সমস্যা হয় আসলে? বুকে ব্যথা। আচ্ছা, বুকে ব্যথা, পাজরা ব্যথা, নিঃশ্বাস নিতে গেলে বুকে রাখ। আচ্ছা স্যার, আপনারা কি কেউ কোনো কোশ্চেন করতে চান ওনাকে? আসলে আমি জাস্ট একটু হিন্টস দিয়ে বলি যে উনি সম্ভবত দেশের বাইরেই চিকিৎসা নিচ্ছেন। আসলে ওনার যেটা করণীয় হবে, হ্যাঁ ভালো চিকিৎসার জন্য দেশের বাইরে যদি কেউ যান, সামর্থ্য থাকে তাহলে যেতে পারেন। যদিও বাংলাদেশের ব্রেস্ট ক্যান্সার চিকিৎসার জন্য আমি বাইরে যাওয়ার প্রয়োজন আছে বলে আমি ব্যক্তিগত মনে করি না, তারপরেও যদি যান। কিন্তু মাঝখানে ওনাকে যদি বাংলাদেশেই থাকতে হয়, আমার মনে হয় বাংলাদেশে কোনো একজন ডাক্তার বা কোনো একটা হাসপাতালের সাথে ওনার একটা সংযুক্তি থাকা দরকার, অ্যাটাচমেন্ট। কারণ এই যে মাঝখানে যে প্রবলেমগুলো হচ্ছে কিন্তু দূর থেকে কিন্তু বোঝা যায়। কোমরের ব্যথা, ব্রেস্ট ক্যান্সারের পেশেন্টকে আমি বললাম যে এই পেলভিসের হাড়ের ভিতরে চলে যেতে পারে, মেটাস্টেসিস হয়, বা এরকম লাংসে যদি যায় তার শ্বাসকষ্ট এরকম হতে পারে, আমরা তো জানি না বিষয়টা। এই জন্য ওনার প্রতি আমাদের পরামর্শ থাকবে, উনি যদি বাইরে যদি ওনার দেরি হয় তাহলে অবশ্যই বাংলাদেশে কোন একটা হাসপাতাল বা কোন একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে উনি পরামর্শ দরকার। প্রসঙ্গটা আসলেই আমি সম্পর্কে একটু বলি যে ভদ্রলোকের কথা শুনে বোঝা যাচ্ছে যে তার বেশিরভাগ ক্ষেত্রে হাড়ে হাড্ডিতেই ব্যথা হচ্ছে। তো স্যারের কথা মতন আমি যেটা বলবো যে এটা আসলে কোথাও ছড়াইছে। এই ছড়ানোটার চিকিৎসা কি কি হইতে পারে? একটা হচ্ছে যে শুধু যে হাড়ে ছড়ায় আছে তা না, তার সাথে সাথে অন্য কোথাও ছড়ায় আছে। তো সেই ক্ষেত্রে ওনার ফুসফুসের কথা হইতে পারে, কারণ শ্বাসকষ্ট বলছেন। তো প্রথম কথা হচ্ছে যে যদি হাড়ে কখনো ব্যথা হয় আমরা বলি যে ওই জায়গায় রেডিওথেরাপি। তখন আর ব্রেস্ট ক্যান্সারের ওই ব্রেস্টের জন্য রেডিওথেরাপি সেটা না, যদি সত্যি সত্যি কোমরে কোথাও ছড়ায় থাকে তাহলে ওখানে রেডিওথেরাপি দিতে হবে। তারপরে চিকিৎসা আসবে আসলে আবার সিস্টেমিক থেরাপি, যেটা কেমোথেরাপি অথবা হরমোন, যেটা ওনার আগে করা আছে। আমরা এখন ওনার কথা মতো আসলে বুঝতে পারবো না, রিপোর্টগুলো দেখলে হয়তো বুঝতে পারতাম। যদি তার রিসেপ্টর স্ট্যাটাস পজিটিভ থাকে তাহলে হয়তো বা সেইভাবে তার মুখে ওরাল কোনো ড্রাগ দিবে, আর যদি না থাকে তাহলে হয়তো আবার কেমোথেরাপি দিবে। এই আর কি মোট কথা। দর্শক, আপনি অনেক দূর থেকে ফোন করেছেন, আপনি আশা করি আমাদের স্যারদের কাছ থেকে আপনার পরামর্শ পেয়ে গেছেন। মোট কথা যেটি সেটা হচ্ছে যে আপনি ইন্ডিয়াতে চিকিৎসা করান, কিন্তু বাংলাদেশে যখন আপনার মা থাকবেন তখন অবশ্যই কোনো একজন বিশেষজ্ঞ ডক্টরের সাথে অবশ্যই তত্ত্বাবধানে থাকা উচিত। এবং একই সাথে যে কোনো অবস্থাতেই কিন্তু ওনার চিকিৎসাটা বন্ধ করা যাবে না, চিকিৎসা কন্টিনিউ করতে হবে। তার সাথে চিকিৎসা মডালিটি কি কি চেঞ্জ হবে বা কোথায় আরো চিকিৎসা নিতে হবে সে ব্যাপারে আপনাকে সেই বিশেষজ্ঞ ডক্টরই হয়তো পরামর্শ দিতে পারবেন প্রপারলি। আপনারা আমাদের সাথে থাকুন এবং আরো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ফোন করতে পারেন। স্যার, আমরা কথা বলছিলাম হলো স্তন ক্যান্সারের অ্যাওয়ারনেস নিয়ে। স্যারের কাছ থেকে আমরা শুনেছি যে আর্লি ডিটেকশন হয়ে গেলে সেটা কতখানি উপকারিতা আছে। তো তারপরেও যে ব্যাপারগুলো থেকে যায় যে হ্যাঁ সে একটা গ্রুপ থাকে যারা একটু রিস্কে থাকে, হাই রিস্ক গ্রুপ বলি যে প্রতি ক্যান্সারের ক্ষেত্রে। স্তন ক্যান্সারের ক্ষেত্রে কারা এই হাই রিস্ক গ্রুপের মধ্যে পড়ে? স্তন ক্যান্সারের মধ্যে যারা ঝুঁকিপূর্ণ, আমরা স্তন ক্যান্সারের ঝুঁকিগুলোকে দর্শকদের বোঝার সুবিধার্থে বলি, যেমন আমরা অন্যান্য রোগের বেলায় যেমন কারণ বলি, কিন্তু ডায়াবেটিস, হার্ট ডিজিজ, ক্যান্সার এগুলির বেলায় আমরা অসংক্রামক রোগের বেলায় আমরা তো বলতে পারি না যে একটা নির্দিষ্ট জীবাণু বা এই কীটপতঙ্গ হচ্ছে, এই জন্য আমরা বলি রিস্ক ফ্যাক্টর। একাধিক ফ্যাক্টর থাকে। তো ব্রেস্ট ক্যান্সারের অনেকগুলো রিস্ক ফ্যাক্টর আছে, যে ফ্যাক্টরগুলা কিছু আছে পরিবর্তনযোগ্য, মানে মডিফাইবল। আমরা চাইলে আমাদের জীবনযাপনের মধ্যে কিছু পরিবর্তন আনতে পারি এবং সে অনুযায়ী আমরা দূরে থাকতে পারি কিছুটা হলেও। এবং কিছু রিস্ক ফ্যাক্টর আছে যেগুলি আমাদের নিয়ন্ত্রণের বাইরে। আমি দুটাই বলি, একটা দুটা করে উদাহরণ দিয়ে বলি। যেমন অপরিবর্তনযোগ্য, যেগুলি আমাদের নিয়ন্ত্রণের বাইরে। প্রথমত নারী হয়ে জন্ম নেওয়ার জন্য যেমন মা ডাক শোনার একটা বিরল একটা সৌভাগ্য, তেমনি অনেক কষ্ট করতে হয়। এবং স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকিটা তাদের মধ্যে 100 গুণ বেশি পুরুষের তুলনায়, নাম্বার 1। আর কিছু লাগে না, শুধু বয়স যত বাড়তে থাকে একজন মহিলার ব্রেস্ট ক্যান্সার হওয়ার ঝুঁকি তত বাড়তে থাকে। ওয়েস্টার্ন কান্ট্রিতে বলে যে 50-এর উপর সব থেকে বেশি যে আক্রান্ত হয়। আমাদের দেশে কেন যেন এই 40 থেকে 50-এর মধ্যেই দেখা যাচ্ছে সবথেকে বেশি আক্রান্ত হচ্ছে আমাদের রিপোর্ট অনুযায়ী দেখছি। এর বাইরে যেমন যাদের হয় ওই পিরিয়ডটা যদি খুব আগে হয়, একদম অল্প বয়সে হয়, এবং মেনোপজ বা পিরিয়ডটা বন্ধ হওয়ার যখন খুব দেরিতে হয় 50-এর পরে গিয়ে, তাদের মধ্যে একটু আগে ইস্ট্রোজেন হরমোনের কথা বলছিল ডাক্তার তপেশ, যে যত বেশি লম্বা সময় এই ইস্ট্রোজেনের সংস্পর্শে থাকবে একজন নারী, তার মধ্যে স্তন ক্যান্সার হওয়ার ঝুঁকিটা একটু বেশি থাকবে। এর বাইরে আছে যেমন কারো বিয়ে না হওয়া বা বাচ্চা না হওয়ার কারণেও স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ে।
আর ওই যে BRCA1 এবং 2 নামে দুটো জিন আছে, যেটা সবাই হয়তো বুঝবেন না, কিন্তু বলে রাখলাম, এই দুইটা জিনের যদি অ্যাবনরমাল মিউটেশন হয় তাহলে স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ে। জাস্ট একটু ধারণা দেওয়ার জন্য বললাম। এর বাইরে যেগুলি আমরা চাইলে আমাদের লাইফস্টাইলের মধ্যে পরিবর্তন আনতে পারি, সেগুলি হলো যেমন বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর অভ্যাসটা করা। অনেকেই হয়তো নানান কারণে বা অজ্ঞানতার কারণে বা আলসেমির কারণে বেশ কোনো কারণে বাচ্চাকে বুকের দুধ খাওয়ান না, তিনি দুজনের ক্ষতি করেন। প্রথমত নিজের স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ান এবং সন্তানের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, এই যে পুষ্টি, মায়ের বুকের দুধের মধ্যে যে সৃষ্টিকর্তার যে অশেষ নিয়ামত যে পুষ্টি এবং প্রথম দিকের দুধে যে কোলেস্ট্রম থাকে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে তৈরি করে, সেই থেকে বঞ্চিত করে নিজের সন্তানকে। এই জন্য আমরা বলি যে বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে হবে। এবং বিয়েটা যেন অল্প বয়সে বিয়ে হলে যাদের মুখের ক্যান্সারের ঝুঁকি বাড়ে, সেই জন্য আমরা মানে আবার বলবো না যে অনেক বেশি দেরিতে, 30-এর মধ্যে বিয়ে এবং প্রথম বাচ্চাটা হওয়া দরকার, ওই একই কারণে, ওই হরমোন জনিত কারণে। তো এইগুলি আমরা যদি মানি। আরেকটা বিষয় হলো খাওয়া দাওয়ার ব্যাপারে, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যে খাওয়া দাওয়ার ব্যাপারে যদি আমরা একটু, যারা খুব বেশি রুচি, খুব বেশি যে খুব আমিষ জাতীয় খাবার খান, প্রচুর চর্বিযুক্ত খাবার খান, শাকসবজি ফলমূল একটু কম খান, আবার শারীরিক পরিশ্রম করেন না বা ব্যায়াম করেন না, তাদের জন্য কি হয়, একটু বেশি স্বাস্থ্যটা ভালো মুটিয়ে দেওয়ার একটা প্রবণতা থাকে, তাদের মধ্যে ইস্ট্রোজেন রিসেপ্টরের সংখ্যা বাড়ে, যার কারণে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বাড়ে। এই কথাগুলো আমরা যদি সাধারণ মানুষকে খুব বেশি করে বলতে পারি, খুব সিম্পল কথা, বাট এগুলো যদি বলতে পারি, একজন মানুষ যদি নিয়মিত আধা ঘন্টা হাঁটে যদি একজন মহিলা, তাহলেও কিন্তু তার ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কমবে। আর স্মোকিং এবং অ্যালকোহল এই দুইটা বাদ দিতে হবে, এই দুইটার সাথেও সম্পর্ক আছে ব্রেস্ট ক্যান্সার। মোটামুটি এই কয়েকটা জিনিসের মধ্যে দেখা যায় যে দুঃখিত অনেকগুলো অসুখ কিন্তু আসলে আমরা অ্যাভয়েড করতে পারি। এটা অসংক্রামক রোগ, অন্যান্যগুলো যেমন ডায়াবেটিস, হার্ট ডিজিজ সবগুলোই আমরা কমাতে পারবো। স্যারের সাথে আমি একটু অবশ্যই, এটা হচ্ছে যে ঝুঁকিপূর্ণ, স্যার তো বললেন অনেকগুলো ক্রাইটেরিয়া, কিন্তু আমার ক্লিনিক্যাল আয়ের ভিতরে আমি দেখি যে যেই মহিলাদের ব্রেস্ট একটু ডেন্স, মানে দলা দলা ভাব, তাদের ভিতরে কিন্তু ক্যান্সার যেরকম হওয়ার প্রবণতাও বেশি, কিন্তু ডিটেকশন কিন্তু খুব প্রবলেমেটিক। তো সেই জন্য তাদেরকে বেশি অ্যাওয়ার থাকতে হবে যে তার যদি কখনো ওই দলা দলা লাগে অথবা কোনো রকম চেঞ্জ লাগে, আমরা বলি যে আফটার 30 সেলফ এক্সামিনেশন করবে, 35 এর পরের থেকে একজন তার ফিজিশিয়ান, আর এবং 45 এর পরের থেকে অবশ্যই আমরা বলি ম্যামোগ্রাফি অথবা আল্ট্রাসোনোগ্রাফি অ্যাকর্ডিংলি, অথবা আল্ট্রাসোনোগ্রাফি করে যেন আমরা সব সময় তার দেখাশোনা করতে পারি। এটা কি প্রতি বছর আচ্ছা, আর একটা জিনিস আমি একটু ডাক্তার তপেশ খুব সুন্দর বলেছে, আরেকবার আসলে যদি বলি, আসলে আমাদের ভিতরে এখন সময় আসছে যে স্তন ক্যান্সার বা ক্যান্সার সচেতনতাটা কি, এই বিষয়ে সচেতনতা সৃষ্টি দরকার আমাদের শিক্ষিত সমাজের মধ্যে। অনেকের ধারণা যে আমরা যারা সচেতনতা নিয়ে কাজ করি, ক্যান্সার সচেতনতা, হয়তো এই কিছু এই করবেন না, এই করবেন, এই খাবেন না, এরকম কিছু বলি। আসলে কিন্তু তা নয়। বিষয়টা হলো একটা কমপ্লিট প্যাকেজ। যেমন আমি এতক্ষণ বললাম যে এই স্তন ক্যান্সার সম্পর্কে কিছুটা হলো আমরা দূরে থাকতে পারবো যদি এই জিনিসগুলো বর্জন করি, এই জিনিসগুলো গ্রহণ করি, ফাইন। এরপরে আসলে যে স্তন ক্যান্সার যদি প্রাথমিক অবস্থায় নির্ণয় হয়, তার চিকিৎসার ফলাফল ভালো, মানে সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং তার শারীরিক কষ্ট কম, আর্থিক কষ্ট কম, এইটা হলো উপযোগিতা। এবং কিন্তু আমরা তাহলে কিভাবে করতে পারি, সেখানে আমাদের বলতে হবে যে এই যে লক্ষণগুলা ডাক্তার তপেশ একটু আগে বলেছে, যে এরকম যে চাকা বা পিণ্ড বা এবং একই সাথে বগল তলা বা আগে জিলাপিও দেখতে হবে এবং চামড়ার মধ্যে কুচকানো, নিপিল দিয়ে কোনো ডিসচার্জ হবে বলছে, সেই কথাগুলো যদি কারোর মধ্যে আসে, তখন উনি যেন তাড়াতাড়ি একজন ডাক্তারের পরামর্শ নেন। এইটা হলো একটা পর্যায়ের সচেতনতা বা প্রাথমিক আর্লি ডিটেকশন। কিন্তু আমরা আসলে এখানে থেমে থাকতে চাই না, আমরা চাই আরেকটু অগ্রসর হতে। সেটা কি, যে যাদের ভিতরে ক্যান্সারের কোনো লক্ষণ নাই, এটা শুধু স্তন ক্যান্সার না, সব ক্যান্সারের বেলায় বলছি আমি, যাদের মধ্যে ক্যান্সারের কোনো লক্ষণ ফুটে ওঠে নাই, যারা আপাত দৃষ্টিতে সুস্থ মানুষ আমার আপনার মতো কিন্তু ঝুঁকিপূর্ণ, তাদের উপর যদি কোনো একটা সিম্পল মেথড যদি আমরা অ্যাপ্লাই করি এবং কিছু গোপন ক্যান্সার রোগী খুঁজে বের করি, তার নাম বলি আমরা ক্যান্সার স্ক্রিনিং। এই ক্যান্সার স্ক্রিনিং এক এক ক্যান্সারের এক এক রকম স্ক্রিনিং। ব্রেস্ট ক্যান্সারের 3টা পদ্ধতি আছে উন্নত বিশ্বে, যেমন ডাক্তার তপেশের বক্তব্য মতো মেমোগ্রাম নিয়মিত একটা বিরতিতে তাদের করতে হয় বাধ্যতামূলক ভাবে। আর আরেকটা হলো যে
ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন, একজন মহিলা তার ব্রেস্টটা একজন ডাক্তারকে দেখাবেন নিয়মিত। কিন্তু আমাদের ধর্মীয়, সামাজিক এবং যে অর্থনৈতিক বাস্তবতা নারী সমাজের, এবং যে আমরা কিছুটা অবহেলিত তো আমাদের নারী সমাজ, আমরা পুরুষরাই হয়তো ওইভাবে খেয়াল করি না। তো সেই কারণে আমরা বলি যে আমাদের এখানে ব্রেস্ট সেলফ এক্সামিনেশনটাকে আমরা প্রমোট করি। এই কারণে করি স্যার, এই ব্রেস্ট সেলফ এক্সামিনেশন এবং যে আরো স্ক্রিনিং টুল আছে, এগুলো নিয়ে আমরা আপনার কাছ থেকে আরো বিস্তারিত শুনতে চাচ্ছি। এই মুহূর্তে একজন দর্শক অপেক্ষা করে আছেন। জি দর্শক, বলুন আপনার সমস্যার কথা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন, আমরা শুনতে পাচ্ছি। আমি শফিকুল ইসলাম বলছি, জামালপুরের সরিষাবাড়ি থেকে। আচ্ছা জি, বলুন দর্শক। আমার প্রশ্ন হলো যে কারো ফ্যামিলিতে যদি মা বোনের স্তন ক্যান্সারের প্রবণতা থাকে, তো ফ্যামিলির অন্যান্য সদস্যরা কিভাবে এটা মানে স্ক্রিনিং করবে, বা কিভাবে এটা শিওর হবে যে তাদের ফ্যামিলির অন্যান্য মেম্বার যারা তাদের এটা আছে, এটা কি টেস্টের মাধ্যমে শিওর হইতে পারবে? আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি করেছেন। আপনি আপনার এই উত্তর পাবেন, তবে আমাদের একটা বিরতি নেবার সময় হলো, সেই বিরতির পর। প্রিয় দর্শক, আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, কিছুক্ষণ পরই ফেরত আসবো। আর সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, আজ আমরা কথা বলছি স্তন ক্যান্সার প্রতিরোধ ও চিকিৎসা নিয়ে, এবং আমাদের সাথে আছেন দুজন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ হাবিবুল্লাহ তালুকদার রাস্কিন, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ক্যান্সার এপিডেমিওলজি বিভাগ, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, এবং আরো আছেন ডক্টর তপেশ কুমার পাল, সহযোগী অধ্যাপক ও কনসালটেন্ট সার্জিক্যাল অঙ্কোলজি, ডেল্টা মেডিকেল কলেজ ও হাসপাতাল। আপনারা আপনাদের সমস্যা নিয়ে ফোন করছেন আমাদের, আমরা খুবই খুশি হচ্ছি। এবং আপনার আরো কোনো সমস্যা থাকলে, আরো কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের ফোন করবেন স্ক্রলে দেখানো নাম্বারে। এবং আমরা যাচ্ছি, একজন বিরতির আগে আমাদেরকে একজন দর্শক ফোন করেছিলেন, সেই প্রশ্নটির উত্তর নিয়ে আমরা শুরু করছি এখনকার অংশ। ধন্যবাদ দর্শক, আপনার কোশ্চেনটার অ্যান্সার আমি দিচ্ছি, যেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি মা এবং মেয়ের অথবা খালার সাথে ভাস্তির রিলেশন থাকে, ভাগ্নির রিলেশন থাকে। তো যদি কারো এইরকম ফ্যামিলিগতভাবে যদি কোনো রকম কোনো ক্যান্সার থাকে, তাহলে অবশ্যই তাদেরকে নিজের পরিচর্যা এবং সবসময় পরিলক্ষণগুলো দেখতে হবে। যে ব্রেস্টে যদি কখনো চাকা আসে, তাহলে আগে ভাগেই যেন ডিটেকশনে জন্য আমরা ডক্টরের কাছে যাই, সেটা মনোযোগ রাখতে হবে। সাধারণত দলা থাকে, ওইটা আমরা বলি যে আপনি সেলফ এক্সামিনেশন, স্যার যেটা বলেছে যে ব্রেস্টে প্রথমে দেখবেন, দেখার পরে বগলতলায় দেখবেন। যদি কখনো সন্দেহ হয় যে কোনো চাকা আছে অথবা কোনো দলা ভাব, অবশ্যই আপনি একজন ডক্টরের পরামর্শ নিন। ডক্টর যদি বলে যে হ্যাঁ চাকা আছে, তাহলে হয়তো বা আমরা এফএনএসি বলি, ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি, অথবা অনেক সময় আমরা বলি যে আল্ট্রাসোনোগ্রাফি অথবা ম্যামোগ্রাফি অ্যাকর্ডিং টু ইওর ব্রেস্ট। যদি পায় কোনো কিছু, তখন তার সেই মতামত আমরা যেভাবে চিকিৎসা করি, সেই চিকিৎসা আপনাকে নিতে হবে। মোট কথা দর্শক, আপনি খুব চমৎকার একটি প্রশ্ন করেছেন, এর জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। যে অবশ্যই মা, খালা বা বোন কারো যদি এই সমস্যা থাকে, অবশ্যই ঝুঁকিটা একটু বেশি থাকে, এবং সেই ক্ষেত্রে তাকে আরো বেশি সচেতন হতে হবে, এবং প্রয়োজন অনুযায়ী কোন পরীক্ষাটাকে করতে হবে তার ডক্টর তাকে বলে দিবেন। স্যার, আমরা বলছিলাম স্তন ক্যান্সার নিয়ে। তো আপনার কাছ থেকে আমরা শুনেছি যে কোন বিষয়গুলো কিভাবে আগে থেকে করলে আমরা আর্লি ডিটেক্ট করতে পারবো বা প্রাথমিক অবস্থায় ধরা পড়বে। তো এখন জানতে চাচ্ছি যে প্রাথমিক অবস্থায় যখন আসে আপনাদের কাছে, তখন আপনারা কোন ধরনের চিকিৎসা, মানে কোন ক্ষেত্রে আপনারা অপারেশন করছেন, বা কোন ক্ষেত্রে যে রেডিওথেরাপি বা কেমোথেরাপি, এই সমস্ত কথা আসছে? অ্যাকচুয়ালি ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে আমরা যেটা বলি যে ট্রিটমেন্টটা একদম কম্পাইল, স্যার বললো না, একটা কম্প্যাক্ট একদম। এখানে সার্জন থেকে শুরু করে প্যাথোলজিস্ট, রেডিওলজিস্ট, রেডিওথেরাপিস্ট, মেডিকেল অনকোলজিস্ট, ইভেন বলতে পারেন নার্স, সবাই জড়িত আমরা। তো ব্রেস্টের ক্ষেত্রে আমরা যদি বলি আর্লি অবস্থায় আসে, সেক্ষেত্রে আমরা সার্জারি কথাটা বলি। যদি অ্যাডভান্স হয়ে যায়, তখন আমরা সার্জারি কথা বলি না, আনটিল আদারওয়াইজ যেটা হয় যে আমরা বলি প্যালিয়েশন, বাংলা ভাষায় যে একটা নুইসেন্স ক্রিয়েট করতে হয়, তখন সার্জারি করি। আদারওয়াইজ আমরা প্রাইমারি যেগুলো বলি, ফার্স্ট এবং সেকেন্ড ডিগ্রি, সেকেন্ড স্টেজ, এটাতে আমরা আসলে অপারেশন করি। অপারেশনটা আমরা দুইটা ফর্মে করতে পারি, একটা ব্রেস্ট রেখে, একটা ব্রেস্ট ফেলে। তো রিসেন্টলি ব্রেস্ট রেখে দেওয়ার প্রবণতা একটু বাড়ছে, আমরাও খুশি। কারণ হচ্ছে যে একটা মানুষের অর্গান যদি আমরা ঠিক রাখতে পারি, অবশ্যই সেটা অনেক বড় পাওয়া। কিন্তু এর ক্ষেত্রে একটু স্লাইটলি আসলে ব্রেস্ট ক্যান্সারের প্রবণতা আবার বেড়ে যায় ওই মহিলার ক্ষেত্রে। আর ব্রেস্ট ফেলে দেওয়ার ক্ষেত্রে যেটা যে ব্রেস্টটা তার থাকলো না, এটা একটা
কনফিগারেশনটা নষ্ট, সাইকোলজিক্যাল একটা ইমপ্যাক্ট ফেলে। এছাড়া যেটা হচ্ছে যে এটা একটা লোকাল কন্ট্রোল, আমরা বললাম যে সার্জারি, এর সাথে লোকাল কন্ট্রোল একটা লাগে, সেটা হচ্ছে রেডিওথেরাপি। ওটা লোকাল কন্ট্রোলের জন্য লাগে। আবার অনেক সময় সিস্টেমিক যখন অন্য কোথাও ছড়ায় যায়, যেমন মাথা কিংবা বোনসে ছড়ায় যায়, সেক্ষেত্রে আমরা রেডিওথেরাপি ইউজ করি। এছাড়া যে সিস্টেমিক আদার যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে কেমোথেরাপি, কেমোথেরাপি, হরমোন থেরাপি এবং ইমিউনোথেরাপি। আচ্ছা, কেমোথেরাপি ইনভেরিয়েবলি ইউজ করা হয়। হরমোন থেরাপি যদি ইআরপিআর আমরা বলি, ইস্ট্রোজেন রিসেপ্টর, প্রোজেস্টেরন রিসেপ্টর যদি পজিটিভ থাকে সেই ক্ষেত্রে আমরা ইউজ করি। আর হারসেপটিন নামে আরেকটা আছে, যদি ওই রিসেপ্টর পজিটিভ থাকে দিতে হয়, যদিও এটা অনেক কস্টলি। আচ্ছা, এই আর কি মোট কথা দর্শক, যে ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত হলে যে এর কোনো চিকিৎসা নেই, এই কথাটারই আসলে কোনো ভিত্তি নেই। আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের চিকিৎসা পদ্ধতি আছে, এবং সেটা যদি আর্লি অবস্থায় ডিটেক্ট করা হয় তাহলে সবচাইতে ভালো, কারণ সেই ক্ষেত্রে আপনি অনেক সময় দেখা যাবে যে ব্রেস্টটা রেখেও আপনার চিকিৎসাটা কন্টিনিউ করতে পারেন। আবার যদি অ্যাডভান্স স্টেজে হয় তাহলেও আমাদের কাছে আরো অপশন আছে, আমরা রেডিওথেরাপি দিতে পারি, কেমোথেরাপি দিতে পারি, ইমিউনোথেরাপি দিতে পারি, অনেক ধরনের ওষুধের নাম আমরা শুনছি। আমাদের মোট কথা হলো যে আমরা আশ্বস্ত হলাম যে অবশ্যই চিকিৎসা আছে। তো স্যার, এই ক্ষেত্রে একটা কথা আপনি যেটা বলছিলেন যে ব্রেস্ট রেখে করলে কিছুটা ঝুঁকি থেকে যায়, কিন্তু সেই ক্ষেত্রে কি তাকে একটু সচেতন হলে তো সে নিয়মিত যদি স্ক্রিনিং পদ্ধতিতে পরবর্তীতে থাকে তাহলে তো বোধহয় সেটা এরকম যে যদি কোনো মানুষের কোনো একটা অঙ্গ থাকে, সেই অঙ্গে যে যে রোগ হওয়ার সম্ভাবনা থাকবে সেটা থাকবেই। সেটাই, এটা এরকম নয় যে ওই ব্রেস্ট ক্যান্সার ব্রেস্টটা ফেলে দিলে পরে ফেলে দিলে তো হওয়ার জায়গা নাই, আছে বলে তার হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এটা যে ওই ব্রেস্ট ক্যান্সারের জন্য হয়েছে তা কিন্তু নয়। জি, তার মানে অবশ্যই মানে বাড়তি কিছু ঝুঁকি না, স্বাভাবিক যে ঝুঁকিটা সেই ঝুঁকিটা থেকে যায়। যে আমরা আরেকজন দর্শক ফোন করেছে, সেই ফোনটি নিচ্ছি। জি দর্শক, বলুন। আমার নাম শিখা, জি থেকে বলছি। জি জি, আমার দুটোটা ব্রেস্টে খুব ব্যথা করছে। আচ্ছা, আজকে 3 সপ্তাহ ধরে। হ্যাঁ, এমনি কোনো টাকা টাইপের কিছু নেই। আপনার বয়স কত? হাঁটতে ব্যথা, একটু কাজ হলে ব্যথা লাগে। আচ্ছা, আপনার বয়সটা জানতে চাচ্ছি দর্শক। 45। আচ্ছা, আপনার পিরিয়ড ঠিকমতো হচ্ছে? একটু ইরেগুলার হচ্ছে ইদানিং। আচ্ছা, ঠিক আছে। 3 সপ্তাহ ধরে আপনার ব্যথা, কিন্তু আপনি কোনো চাকা বা অন্য কোনো সমস্যা পাচ্ছেন না? না, কোনো নিপল থেকে কোনো ডিসচার্জ হচ্ছে না? না। আচ্ছা স্যার, কিছু জানতে চান আরো? আপনার যে প্রবলেমগুলো, এটা বিভিন্ন রকম ভাবে হইতে পারে। কারো আর্লি এজে হয়, কারো মিডল এজে, কারো লেট এজে হয়। তো ব্রেস্ট একটা আসলে পেন্ডুলাস অর্গান আমাদের। তো এটা ঝুলে যে কোনো কাজের সাথে, যেমন কাপড় কাচে মহিলারা, কাপড় কাচে, অথবা যখন কোনো ভেহিকেলে চড়ে জার্কিং হয়, জার্কিং হলে ব্যথাটা হয়। এবং ব্যথাটা শুধু যে স্তনে থাকে তা না, স্তনের সাথে সাথে ঘাড়ে, পিঠে, হাতে ছড়ায়। তো ইউজুয়ালি ব্রেস্টের ক্যান্সার ব্রেস্ট পেনের সাথে নির্ভরশীল নয়, খুব রিয়ারলি ব্রেস্ট পেন সাথে ব্রেস্ট ক্যান্সার জড়িত। তো ওনার খুব বেশি চিন্তা করার দরকার নেই। আমার থাইরয়েডের প্রবলেম আছে। আচ্ছা, এটা একটা ফ্যাক্টর হতে পারে। আর যে আপনার যে বয়সটা, সেই বয়সটাও কিন্তু একটা ফ্যাক্টর। আপনাকে আমি যেটা অ্যাডভাইস করছি, আপনি একটা সুন্দর ব্রা পরবেন যেটা বডির সাথে আপনার একদম স্ন্যাপ সুন্দরভাবে আটকায় রাখবে, যাতে করে ওই যে আমি যে বললাম যে বেশি ঝুলে অথবা বেশি জার্কিং হয়, এটা না হয়। সেক্ষেত্রে আপনার পেন অনেকটাই কমে যাবে। ওষুধ দিব, ওষুধ দিলে কমবে, কিন্তু এটা থেকেই যাবে। অতএব আপনার যেটা করা উচিত সেটা হচ্ছে যে একটা সুন্দর ব্রা যেটা আপনার বডির সাথে স্তনটাকে আটকায় রাখে, সেই ধরনের একটা ব্রা পরুন। সবসময় ব্রেস্টটা যেন একটা সাপোর্টের মধ্যে থাকে। জি স্যার, আমরা কথা বলছিলাম স্ক্রিনিং টুল নিয়ে, অনেক কিছু নিয়ে কথা বলছিলাম। একটা ব্যাপার একটু আপনার দৃষ্টি আকর্ষণ করছি, যে আমরা আগে শুনতাম যে মানে পৃথিবীতে জরায়ু মুখের ক্যান্সারটা নাকি বেশি হয় মেয়েদের, কিন্তু এই বেশ কিছুদিন ধরে শুনছি যে স্তন ক্যান্সার প্রথমে চলে এসেছে। এই ব্যাপারটি কেন হলো? জরায়ু মুখের ক্যান্সার কি কমে গেল নাকি ব্রেস্টের ক্যান্সার বেড়ে গেল? ব্যাপারটা এরকম না। সারা পৃথিবীর যে হিসাব, সারা পৃথিবীতে কিন্তু স্তন ক্যান্সার 1 নম্বরে মহিলাদের মধ্যে। বাংলাদেশে যেমন আমাদের শিক্ষার মান, তারপরে শারীরিক যে হাইজিনের কথা, বিভিন্ন কারণে জরায়ু মুখের ক্যান্সারটাকে ধরা হতো। কিন্তু আমরা যখন 2005 সাল থেকে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতালে ভিত্তিক যে নিবন্ধন বা রেজিস্ট্রি চালু করলাম, তার থেকেই আমরা দেখলাম যে
আমাদের এখানে মহিলা যত রোগী আসে তার মধ্যে স্তন ক্যান্সারের রোগী 1 নাম্বার। সর্বশেষ পাবলিশ রিপোর্ট অনুযায়ী প্রায় শতকরা 27% হলো স্তন ক্যান্সারের রোগী, আর শতকরা 18% হলো জরায়ু মুখের ক্যান্সারের রোগী। এবং সারা পৃথিবীর ট্রেন্ডটা এরকমই। কিন্তু বলতে পারেন তাহলে কি, হ্যাঁ আমাদের দেশে যে এই ধরনের পরিবর্তন আসার পিছনে মূল কারণটা হলো লাইফস্টাইলের পরিবর্তন। এই যে গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন বলি না আমরা তো এখন সেই তথাকথিত উন্নত বিশ্বকে খুব দ্রুতই তাদের মতো হওয়ার চেষ্টা করি, বা ওই ধরনের জীবনযাপন পদ্ধতি আমরা নেই। এবং নগরায়ন একটা ফ্যাক্টর, সেই যে আমি যে বললাম যে চলাফেরা হাঁটাহাঁটি করা এগুলি হয় না, এই সমস্ত কারণে আমাদের লাইফস্টাইলের মধ্যে পরিবর্তন আসছে। মেয়েরা কর্মজীবী হচ্ছে, যার কারণে হয়তো অনেকে বাচ্চাকে ঠিক ওইভাবে বুকের দুধ খাওয়াতে পারছে না, এরকম ডে কেয়ার সেন্টার, এরকম খাওয়া দাওয়ার মধ্যে পরিবর্তন আসছে। আপনি বলতে চাচ্ছেন স্তন ক্যান্সারের মানে ঝুঁকিটাই আসলে একটু বেড়ে গেছে লাইফস্টাইল পরিবর্তনের কারণেই আমাদের মহিলাদের মধ্যে এই যে দেরিতে বিয়ে হওয়ার প্রবণতা, বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর না খাওয়ানোর প্রবণতা, তারপরে খাওয়া দাওয়ার মধ্যে জাঙ্ক ফুড, এক্সারসাইজ না করা, এগুলি কারণে আমাদের এখন স্তন ক্যান্সারটা 1 নম্বরে চলে। একটা ছোট্ট একটা বলি, বাংলাদেশে একটা বিষয় আমি একটু নজর দিতে চাই। যেমন আমরা জানি যে আন্তর্জাতিক যে সমস্ত সংস্থা পৃথিবীর বিভিন্ন দেশের ক্যান্সার রোগীর সম্পর্কে হিসাবটা দেয়, IARC, তাদের বাংলাদেশ সম্পর্কে রিপোর্টটা হলো সর্বশেষ একদম আপ টু ডেট। সেটা হলো যে 1,22,000 মানুষ নতুন করে ক্যান্সারে আক্রান্ত হয় সব ক্যান্সারে, এর মধ্যে 91,000-এর মতো মারা যায়। আবার ব্রেস্ট ক্যান্সারে প্রায় 15,000 মহিলা প্রতি বছর আক্রান্ত হয়, 7,000-এর কিছু বেশি মারা যায়। 2014 সালে আমাদের হিসাব, এবং এর আগে আমরা একটা 2008 সালে একটা সারা বাংলাদেশের সব হাসপাতালে কত ক্যান্সার রোগী আসছে তার উপর একটা স্টাডি করেছিলাম স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায়। সেখানে আমরা দেখলাম যে প্রায় 1/4 রোগী, এই হিসাবের 1/4 রোগী আমাদের টোটাল স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে আসছে, সরকারি বেসরকারি। এইটা হয়তো একটু চিকিৎসার কতগুলো প্রাইভেট হাসপাতাল হওয়াতে বা মেডিকেল কলেজগুলোতে হয়তো আরেকটু বাড়তে পারে, 1/3 হতে পারে। তার মানে 2/3 ক্যান্সার রোগী আমাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। তারা কিছু হয়তো স্থানীয় গ্রাম্য চিকিৎসা নিচ্ছেন, যেগুলো আমাদের আওতায় আসছে না, এবং কিছু রোগী হয়তো ভিটে মাটি বিক্রি করে সামর্থ্য না থাকলেও তারা বিদেশের মাটিতে যাচ্ছেন। এর বাইরে একটা বড় একটা অংশ তাদের ক্যান্সার নির্ণয় হচ্ছে না, কারণ তারা হয় সচেতনতা তাদের ভিতর নাই যে কি কি লক্ষণ বা কি হলে ডাক্তারের কাছে যেতে হবে, অথবা তাদের বাড়ির কাছাকাছি যেহেতু ক্যান্সার ডিটেকশনের যে এতক্ষণ আমরা বললাম সবই তো ক্যান্সার নির্ণয়ের চিকিৎসাটা কিন্তু খুবই কেন্দ্রীভূত, রাজধানী এবং বড় বড় শহর ছাড়া কিন্তু সাধারণ মানুষের নাগালের মধ্যে ক্যান্সার নির্ণয় করার বা চিকিৎসা করার সুযোগটা এখন পর্যন্ত আমরা দিতে পারি নাই। বাট আমাদের বাংলাদেশে খুব সুন্দর একটা প্রাইমারি স্বাস্থ্য পরিচর্যার সিস্টেম আছে, যেটা সারা পৃথিবীব্যাপী প্রশংসিত হচ্ছে। তো সেখানে আমাদের বক্তব্য হলো এগুলি কি এই দিকে নজর দিতে হবে। শুধু ঢাকা বা শুধু বড় শহরে ক্যান্সারের চিকিৎসা হবে এটা করা যাবে না, এবং রোগ নির্ণয়ের পদ্ধতিগুলো কিন্তু খুব সহজ। আমি যদি 1 মিনিট সময় নেই, যে একজন মহিলা যদি প্রতি মাসে নিজের স্তনটা নিজে পরীক্ষা করলেন, যদি কোনো অস্বাভাবিকতা টের পেলেন, তাহলে উনি যদি পার্শ্ববর্তী নিজের এলাকায় যে ডাক্তার, মানে আমি খুব ঢাকাতে যেতে হবে, শহরে যেতে হবে না, তার বাড়ির পাশের যে ডাক্তার, যিনি পাশ করা ডাক্তার বা প্রশিক্ষণপ্রাপ্ত, তার কাছে যদি যান, উনি অবশ্যই বুঝতে পারবেন এটা কি সত্যি সত্যি চাকা নাকি অল্প বয়সের মেয়েদের অনেক সময় যে খুব এক ধরনের লাম্পিনেস হয় বা অন্য কিছু। সেগুলি দেখার পরে উনি যদি প্রয়োজন মনে করেন নিজে এক্সামিন করবেন, তারপরে প্রয়োজনে পরীক্ষা নিরীক্ষা। ম্যামোগ্রামের কথা আমরা বলি, বাট ম্যামোগ্রাম যেহেতু বাংলাদেশের সব জেলা শহরে অ্যাভেলেবল না, এর জন্য কিন্তু একটা বিকল্প আছে, আলট্রাসোনোগ্রাম। 2 ব্রেস্টের এখন আলট্রাসোনোগ্রাম করা যায়, যদি খুব প্রশিক্ষণপ্রাপ্ত সোনোলজিস্টরা করেন, তাহলে শতকরা 80% তথ্য কিন্তু তারা দিতে পারেন আমাদের প্রয়োজনে লাগতে পারে। এই বিষয়গুলো নিয়ে যে একটা সার্বিক চিন্তা ভাবনা, কারণ শুধু স্তন ক্যান্সার নয়, ক্যান্সারের চিকিৎসাটাকে যদি আমরা যত আধুনিক যন্ত্রপাতি আমরা আনি না কেন, যত বড় বড় হাসপাতাল আমরা করি না কেন, সাধারণ মানুষের নাগালের মধ্যে মানুষ তো চিকিৎসা নিতে যেতে হবে, তাকে আগে জানতে হবে যে তার এই ঝুঁকিটা আছে, যেতে হবে, নাগালের মধ্যে থাকতে হবে। আমি যদি 7টা বিভাগীয় শহরে 7টা আঞ্চলিক ক্যান্সার কেন্দ্র করতে পারি, সরকার অনেক বড় বড় পদক্ষেপ নিতে, সাহসী পদক্ষেপ দরকার সরকারের, যে না আমি 7টা বিভাগীয় শহরে 7টা আঞ্চলিক ক্যান্সার কেন্দ্র করব, সেখানে কেমোথেরাপির ব্যবস্থা থাকবে, রেডিয়েশনের একটা মেশিন থাকবে, যথেষ্ট সার্জারির ব্যবস্থা থাকবে, এবং সারা দেশের যারা অপারেশন করেন, ডাক্তার তপেশদের মতো সার্জিক্যাল অনকোলজিস্ট হয়তো 10 জনের বেশি হবে না, তারা অবশ্যই জটিল রোগীগুলা করবেন। কিন্তু আর সারা বাংলাদেশের 64টি জেলার 64টি সার্জনকে যদি আমরা ঢাকায় নিয়ে আসি, ব্যাচ ওয়াইজ ওনাদের দ্বারা ট্রেনিং দেওয়াই, যে তারা যদি কিছুটা সার্ভিস তারা গ্রামে দিতে পারেন, প্যাথোলজিস্টকে যদি দেন। চমৎকার কিছু বিষয় আপনার কথা থেকে উঠে এসেছে, একেবারে সব দিকে আপনি চিন্তা ভাবনা করে এই কথাগুলো বলেছেন, এটাই আমাদের দরকার। তো স্যারের কথা যে ধরে আমি জানি যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্টরা অনেক সময় অপারেশন করতে যাচ্ছে না, আবার কিছু পেশেন্ট আছে অপারেশন করার পরে হারায় যাচ্ছে। জি,
এটা হচ্ছে যে আমাদের প্রবলেম, আমরা পেশেন্টকে ঠিক মতন গাইড করতে পারতেছি না। জি, পেশেন্টের প্রবলেম হচ্ছে যে পেশেন্ট যেই ডাক্তারটার বেশি রাশ তার কাছে যাচ্ছে, সে সময় দিতে পারতেছে না, অন্য ডাক্তাররা বসে আছে তার কাছে যাচ্ছে না। আর আমাদের প্রবলেম হচ্ছে যে আমরা পেশেন্টকে অনেক সময় দিতে পারতেছি না। তো সো আমার কথা হচ্ছে যে ক্যান্সার একটা ডিজিজ যাকে কাউন্সিলিং খুব দরকার। আমরা কাউন্সিলিং করব এবং পেশেন্টকে বলবো যে হ্যাঁ তোমার পরবর্তী চিকিৎসা আছে, আলহামদুলিল্লাহ ইউ আর কিউরড, এই কথা যেন না বলি। আচ্ছা, এই কথা বলা মানেই আমি সার্জারি করে এটা আলহামদুলিল্লাহ ইউ আর কিউরড এটা বলা মানে সে মনে করে নেবে যে তার ভবিষ্যতে কোনো চিকিৎসা নাই। বাট ওই পেশেন্টটাই 1 থেকে 1.5 বছর পরে আবার নতুন করে কিছু নিয়ে আসবে। সো ক্যান্সার কিন্তু এখন শুধু সিঙ্গেল এন্টিটির ভিতর না, অনেক টিউমার বায়োলজি অনেক বেশি। যদিও আমাদের মানে আসলে আমাদের অনুষ্ঠানের সময় একেবারে শেষ প্রান্তে চলে এসেছে, আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে পেশেন্ট যেন হারায় না যায়, এটা হলো আমাদের সবচেয়ে বড় দাবি রোগীদের কাছে। জি দর্শক, আমাদের অনুষ্ঠানের সময় শেষ হয়ে আসাতে আমরা অনেক কিছু বলতে চেয়েছিলাম, আরো অনেক কিছু ব্যাপার উঠে আসতো আমাদের আলোচনায়, সময়ের জন্য আমরা সবকিছু বলতে পারলাম না। তবে আপনাদের কাছে আমাদের বেশ কিছু কথা সব সময় থাকবে। স্যার যেটা বলছিলেন যে কোন কোন জিনিসগুলো আপনি মডিফাই করতে পারবেন, কিছু জিনিস আপনি পারবেন না, কিন্তু কিছু জিনিস আপনার লাইফস্টাইল, আপনার ওবেসিটি বা আপনি একটু এক্সারসাইজ করলেই আপনি অনেক ঝুঁকির থেকে মুক্তি থাকছেন। আরো বলেছেন যে কিভাবে আমরা এক্সামিনেশন করতে পারি। আমাদের তপেশ স্যার বলেছেন যে কারা একটু রিস্কের মধ্যে আছেন ওরা যেন একটু সচেতন হয়। এবং সব শেষে আমাদের তিনজনেরই একটাই কথা আপনাদের কাছে, সেটা হচ্ছে যে অবশ্যই চিকিৎসার মাঝে হারিয়ে যাবেন না, আপনার চিকিৎসা সম্পূর্ণ করবেন। এবং আশা করি আপনাদের স্তন ক্যান্সার ঝুঁকিপূর্ণ যারা বা স্বাভাবিক ঝুঁকির মধ্যেও যারা, তাদেরও অনেক ঝুঁকি কমে যাক এবং স্তন ক্যান্সার ইনশাআল্লাহ আমরা প্রতিরোধ করতে পারবো। আর যদি কার হয়ে যায় তাহলে তার চিকিৎসা অবশ্যই আছে। তো আশা করি আমাদের আজকের আলোচনা থেকে আপনারা উপকৃত হবেন এবং আবারও দেখা হবে। সেই পর্যন্ত আজকের জন্য খোদা হাফেজ।